এই পার্টগুলো আমরা আলোচনা করে নিয়েছিলাম। ইনডিফিনিট টেন্স আমাদের হয়ে গিয়েছিল। এখানে একটা ছোট্ট কথা শুধু বলে দেব, তোমরা প্রত্যেকেই এই ক্লাসটা করেছো এবং তোমরা শিখেছিলে রেগুলার অ্যাকশন মানে কোন টেন্স হবে। কোনো ক্ষেত্রে রেগুলার অ্যাকশন মানে সেটা ডেফিনেটলি তোমার প্রেজেন্ট ইনডেফিনিট হবে। যেমন আমি প্রত্যেক দিন উঠি, তাহলে কি হবে? আই গেট আপ। আর যখন উঠলাম বললাম তখন সেটা গট আপ হয়ে যাবে, যখন অতীতের কোনো ঘটনা বোঝানো হবে। জয়েন করছে আবার। আচ্ছা, উঠলাম হয়ে যাবে। এবার এখন আবার জয়েন করছে সব। আচ্ছা দেখো, যে জিনিসটা আমরা বলেছিলাম, আমি প্রথমে এমনি একটু ভয়েসে কথা বলছি, তারপরে আমি পিপিটি অন করছি। তো যে জায়গাটা আমাদের অধিকাংশেরই একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে রেগুলার অ্যাকশন মানেই সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু আমরা আজকে দেখব যে রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। আমরা প্রথম দিন প্রেজেন্ট ইনডিফিনিট করেছিলাম, মানে আমরা কিন্তু শুধু প্রেজেন্ট ইনডেফিনিট করিনি, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট দুটো একসাথে করেছিলাম। যদি ইনে নাটশেল বলি, একটু খাতা নিয়ে লিখে নাও তিনখানা শব্দ। একটা হচ্ছে করি, করতাম আর করলাম, তিনটে শব্দ নিচে নিচে লেখো। তাহলে তোমার পাস্ট সিম্পল আর প্রেজেন্ট সিম্পল, মানে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট ক্লিয়ার হয়ে যাবে। যখন দেখো আমি করি বলি, এটা একটা আমার অভ্যাস বা একটা রেগুলার অ্যাক্টিভিটি বা ইরেগুলার অ্যাক্টিভিটি, যাই হোক না কেন, এই করির জন্য আমরা ব্যবহার করব করি মানে খাই হতে পারে, গাই হতে পারে, পড়ি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। 1 মিনিট একটু হোল্ড করো, বণিক স্যার কল করছে। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ হ্যালো। তো আমরা আজকে দেখব যে কন্টিনিউয়াস টেন্সও, আচ্ছা না, যেটা বলেছিলাম একটা হচ্ছে ধর করি, করতাম, করলাম। করি মানে হচ্ছে বর্তমানের অভ্যাস যেটা এখনো চলছে, করতাম মানে হচ্ছে অতীতের অভ্যাস যেটা আগে চলছিল এখন আর চলছে না, আর আরেকটা হচ্ছে করলাম, শুধুমাত্র একটা অতীতের ঘটনা। তাহলে তিনটে শব্দের মধ্যে দুটো অভ্যাস, একটা হচ্ছে করি আর করতাম, এই দুটো হচ্ছে অভ্যাস। এই দুটোর একটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো, একটা পাস্ট ইনডিফিনিটে লিখবো। আর আরেকটা হচ্ছে করলাম, সেটা হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিটে লিখবো উইদাউট হেল্পিং ভার্ব। আমি যদি সহজে তোদের কাছে একটু ব্যাখ্যা করে দিই, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। কারণ আমি আগের দিন একটা বলে দুটো টেন্স পড়িয়েছিলাম, মাথায় রাখ, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিটের মধ্যে দুটো ঘর থাকবে, একটা হচ্ছে অভ্যাস, আরেকটা হচ্ছে অনভ্যাস। অভ্যাস বলতে হ্যাবিটকে বোঝাচ্ছে, ধর কোনো কিছু করতিস সেটা বোঝাচ্ছে, মানে করতাম, খেতাম, যেতাম, এগুলোও হবে। আর আরেকটা হচ্ছে করলাম, মানে দুটোই অতীতের ঘটনা, একটা অতীতের অভ্যাস যেটা অতীতে নিয়মিত বা অনিয়মিত চলতো, আর করলাম মানে অতীতের যে কোনো একদিনের ঘটনা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অভ্যাস, এটা কিন্তু অভ্যাস নয়। একই রকম ভাবে প্রেজেন্ট ইনডেফিনিট মানে করি, এটা আমি মোটামুটি একটা রেগুলার অ্যাকশন, টু সাম এক্সটেন্ট অভ্যাস বলতে পারি। এটার জন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব, এটার জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। আর স্যার একটু ইন্টারাপ্ট করছি, এরা বলছে এটা হয়েছিল স্যার, ইউজ টু কেসটা তো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এটা একবার বলে নিচ্ছি কন্টিনিউয়াসে আসার জন্য, এটা পড়াচ্ছি না। আর আরেকটা হচ্ছে যে এটার ক্ষেত্রে আমরা ইউজড টু প্লাস ভি1 ব্যবহার করব। এইবার দেখ, যেটার জন্য আজকে পড়াবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এক্ষেত্রে হবে হচ্ছে ইউজ টু ডু, এটা হচ্ছে ডিড হবে, আর এটা হচ্ছে শুধু ডু হবে। এইটা আমি বলছিলাম। এবার আমরা আজকে কি পড়াবো, এই রেগুলার অ্যাকশন আমরা পড়িয়েছিলাম কোন ক্ষেত্রে ব্যবহার করব। রেগুলার অ্যাকশন আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, কিন্তু রেগুলার অ্যাকশন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়াও
প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি। কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটাই আজকে আমাদের ক্লাসের বিষয়। এগুলো আমাদের সব হয়ে গিয়েছিল, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শুরু করব। এবার দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা সবার আগে দেখব ভার্বের কোন ফর্ম ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা ভার্বের ফোর্থ ফর্ম ব্যবহার করি, যেটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখো, আমরা যদি চারখানা ফর্ম লিখি, V1, V2, V3 আর V4, এর মধ্যে সময়ের অংশকে, V1 আর V2 হচ্ছে টাইমের অংশ। এটা আমি আগের দিন একদম ইলাবোরেটলি বুঝিয়ে দিয়েছিলাম। অর্থাৎ আমি যদি বলি যে ধরো বললাম ডু, এখানে কি হবে? ডিড, এখানে হবে ডান, এখানে হবে ডুইং। লক্ষ্য করো, আমরা যদি হেল্পিং ভার্ব ব্যবহার করি, কার সাথে করব? V3 আর V4 এর সাথে। তার কারণ কি? V1 মানে হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট কাকে কোয়ালিফাই করে? টাইমকে ডিনোট করে। আমরা হেল্পিং ভার্ব কেন ব্যবহার করি? আগের দিনই বলে দিয়েছিলাম, হেল্পিং ভার্বের একটা কাজ হচ্ছে তোমার টাইমকে ডিনোট করা, আরেকটা হচ্ছে নটের বন্ধু, অর্থাৎ কোনো সেন্টেন্সকে নেগেট করার জন্য বা নেগেটিভ করার জন্য আই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ হেল্পিং ভার্ব। যেমন আই গো বাট আই ডু নট গো, এখানে ডু শব্দটা তোমার গোকে নেগেট করার জন্য এসেছে, টাইমকে রেফার করার জন্য নয়। তো লক্ষণীয় বিষয় যেটা, আমরা V1 ফর্ম তাকে কি নামে চিনি? প্রেজেন্ট। যখন আমি প্রেজেন্ট বলছি সেটা তো সময়েরই অংশ। সময়ের তিনটে অংশ আছে, টাইমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে তোমার ফিউচার। লক্ষ্য করো, V1 ফর্মের নাম কি? প্রেজেন্ট, তার মানে এটা টাইম ডিনোট করছে। V2 এটার অংশ কি? V2 বলতে আমরা বুঝি হচ্ছে পাস্টকে, পাস্ট বলতে ডেফিনেটলি তোমার সময়কেই রেফার করছে। কিন্তু V3 আর V4 এটা কিন্তু তোমার কোন রকম টাইমকে ডিনোট করছে না, কারণ V3 এর নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল আর V4 এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ ডান শব্দ, এটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল বলি। আর V3 ডান, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। আর V4 এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এবার দেখো, সময়ের অংশ তো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল বলে টাইমের কোনো অংশ নেই। সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল কোনো সময় তোমার টাইমকে রেফার করতে পারে না। এবং যেহেতু টাইমকে রেফার করতে পারে না, টাইমকে বোঝানোর জন্যও ওর একটা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার দরকার। দেখো, V1 আর V2 মানে প্রেজেন্ট আর পাস্ট, সে সরাসরি টাইমের অংশ। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল সে কিন্তু কোনো সময়ের অংশ নয়, সে একটা ফর্ম, একটা স্টাইলকে রিপ্রেজেন্ট করে। তাহলে তোমার টেন্স করতে গেলে সেই স্টাইলের সাথে টাইমকে অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে টাইম V1 আর V2 প্রেজেন্ট আর পাস্ট, এটা ছাড়া আর টাইম আমরা কার মাধ্যমে প্রকাশ করি? আমরা টাইম প্রকাশ করি তোমার হেল্পিং ভার্বের মাধ্যমে। লক্ষ্য করো, হি ইজ গোয়িং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ গোয়িং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ফর্ম কোনটা? কন্টিনিউয়াস। দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম থাকছে। কিন্তু হেল্পিং ভার্ব যখন ইজ থেকে ওয়াজ হয়ে যাচ্ছে, তখন তুমি টেন্সটার নাম প্রেজেন্ট থেকে পাস্ট করে দিচ্ছ, কিন্তু ফর্ম বা স্টাইল ওটা কিন্তু কন্টিনিউয়াসই থাকছে। হ্যাঁ, আমি দেখাবো, আমি স্ক্রিন শেয়ার করব, নিশ্চিন্ত থাকো। তো তো বিষয় হচ্ছে, যখন ইজ থেকে ওয়াজ আমি ব্যবহার করছি, তার মূল লক্ষ্য কি? তার মূল লক্ষ্য হচ্ছে টাইমকে বোঝানো। তো আমরা এবার যদি কন্টিনিউয়াস টেন্সে ঢুকি, তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো, সরি কোথায় চলে গেলাম রে বাবা, সরি বেশি পিছিয়ে গেছি, এর আগে আসতে হবে। আচ্ছা হ্যাঁ, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যামিজার পরে দেখব। সবার আগে কি দেখব? সবার আগে দেখবো হচ্ছে V4। V4 মানে কি? ভার্বের সাথে আইএনজি, যেটার নাম হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এটা কি টাইমের কোনো অংশ? টাইমের অংশ না। তাহলে ভার্বের যে ফর্ম তোমার সময়কে রিপ্রেজেন্ট করে না, সেই ফর্মের সাথে সময়কে রিপ্রেজেন্ট করে এরকম কোন শব্দ বসাতে হবে। সেই শব্দকে আমরা কি বলবো? সেই শব্দকে আমরা বলবো হচ্ছে হেল্পিং ভার্ব। বোঝা গেল?
অর্থাৎ তোমার ইনডেফিনিট টেন্সে তুমি যেহেতু ভি1 ব্যবহার করেছিলে তার জন্য তোমার হেল্পিং ভার্ব দরকার নেই, কারণ টাইম বোঝানোর কাজটা ভি1 নিজেই করেছিল, কারণ ভি1 মানেই প্রেজেন্ট। সিম্পল পাস্ট, সেক্ষেত্রে আমরা ভি2 ব্যবহার করি। ভি2 এর নাম কি? প্রেজেন্ট পাস্ট। পাস্ট হচ্ছে সময়, সুতরাং তুমি যদি ডিড অথবা ওয়েন্ট ব্যবহার করো সরাসরি সেটা পাস্ট টাইমকে ডিনোট করবে। কোন টাইমকে? পাস্ট টাইমকে ডিনোট করবে। সুতরাং টাইম বোঝানোর জন্য তোমার হেল্পিং ভার্ব আনার দরকার নেই। কিন্তু তুমি যখন ভি3 অথবা ভি4 ফর্ম ব্যবহার করছো, যেমন ডান বা ডুইং, কিংবা ধরো গো এন্ড গান, গান বা গোয়িং, এরকম যদি কোনো ফর্ম ব্যবহার করো সেটা তো টাইমের অংশ না, তার নাম কিন্তু পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার না, তার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল হুইচ ইজ নট আ পার্ট অফ টাইম। সুতরাং এই ভি3 এবং ভি4 ফর্মের সাথে সবসময় আমাকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। ভি3 শুধুমাত্র স্টাইলকে রেফার করবে আর টাইম বোঝানোর কাজ করবে হেল্পিং ভার্ব। বোঝা গেল? লক্ষ্য করো, এই যে ভি4 তোমার পাস্ট কন্টিনিউয়াসেও সেম ভি4ই থাকবে, কিন্তু হেল্পিং ভার্ব চেঞ্জ হলো, তোমার ওয়াজ হয়ে গেল, নামটা কি হচ্ছে? নাম হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ফর্ম একই থাকছে। ভি4 শুধুমাত্র কন্টিনিউয়াস ব্যাপারটাকে ডিনোট করে, পাস্ট হবে না প্রেজেন্ট হবে সেই ব্যাপারটাকে ডিনোট করে হেল্পিং ভার্ব। কিন্তু যখন তুমি বলছো আই গো, তখন এই গো শব্দটা একাই কিন্তু তোমার প্রেজেন্ট এবং ইনডিফিনিটকে ডিনোট করছে। শব্দের একটা ফর্ম, অবশ্যই সেটা একটা মিনিং থাকবে, তাই জন্য সে ইনডিফিনিটকে ডিনোট করছে। আর যেহেতু এটা ভি1 ফর্ম যার নাম হচ্ছে প্রেজেন্ট, সুতরাং সে টাইমকে ডিনোট করছে। অর্থাৎ গো শব্দটা লিখলে প্রেজেন্ট এবং ইনডিফিনিট দুটোকেই বোঝানো যেত। একই রকম ভাবে আই ওয়েন্ট যদি লিখতাম, এই ওয়েন্ট শব্দটা অবশ্যই পাস্ট মানে টাইমকে বোঝাচ্ছে, আবার এর একটা ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম মানে স্টাইলকেও বোঝাচ্ছে, অর্থাৎ টাইম প্লাস স্টাইল দুটোকেই বোঝাচ্ছে। তাহলে এই ওয়েন্ট বোঝানো মানে কি? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তার মানে এই ওয়েন্ট শব্দটা একই সঙ্গে পাস্টকেও রেফার করছে, ওয়েন্ট শব্দটা একই সঙ্গে ইনডিফিনিটকেও রেফার করছে, কারণ এটা ভি2 ফর্ম। কিন্তু ভি3 বা ভি4 যখন ব্যবহার করছো সে কিন্তু প্রেজেন্ট পাস্টকে করছে না, সে শুধু কন্টিনিউয়াস অথবা পারফেক্ট। এখানে যদি তুমি প্লেট করতে থার্ড ফর্ম, তাহলে সেটা শুধু পারফেক্ট কে করতো, পাস্ট প্রেজেন্ট কে করতো না। সেক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট কে রেফার করার কাজ কার? পাস্ট প্রেজেন্ট কে রেফার করার কাজ হচ্ছে হেল্পিং ভার্বের। স্ক্রিন শেয়ার হয়েছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে না সৌবিন? একটু জানাও সবাই। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার স্ক্রিনে চলে আসি। প্রথমে একদম বেসিক জায়গাগুলো দেখে নেব। এর সাথে আমরা হেল্পিং ভার্ব অ্যামিজার ব্যবহার করি এবং ভি4 ব্যবহার করি। নোট করে রাখো, ভি1 ভি2 এর সাথে কোনো হেল্পিং ভার্ব হয় না, কারণ ওটা টাইম বোঝায়। ভি3 ভি4 টাইম বোঝায় না, শুধু স্টাইল বোঝায়, তাই জন্য তার সাথে টাইম বোঝানোর জন্য হেল্পিং ভার্ব দরকার। একদম বেসিক স্ট্রাকচার যদি লেখো, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ মানে কি? যেখানে নো নট এই জাতীয় শব্দ থাকবে না ভার্বকে নেগেটিভ করার জন্য, ঠিক আছে? তো এইরকম ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর, তার সাথে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা ভি4 বলে থাকি। এটাই যদি তুমি নেগেটিভ করো তাহলে কি হবে? এই যে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব তার মাঝখানে নট চলে আসবে। তোমরা ইনডেফিনিট টেন্সের কথা মনে করো, ইনডেফিনিট টেন্সে আমাদের কি করতে হয়েছিল? ডু শব্দটা আনতে হয়েছিল। তার কারণ কি? স্যার আপনি যে বললেন ইনডেফিনিটে হেল্পিং ভার্ব বসে না, বসে, কারণ হেল্পিং ভার্বের দুটো কাজ বলেছিলাম, মনে করে দেখো। একটা হচ্ছে টাইম বোঝানোর জন্য, আর 2 নম্বর হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বকে তুমি যদি নেগেটিভ করতে চাও। যখন তুমি বলছো আই গো, তার জন্য কিন্তু তোমার টাইম বোঝানোর জন্য কোনো হেল্পিং ভার্বের দরকার নেই, কিন্তু যখন তুমি আমি যাইনি এটা বা যাই না বলতে চাইছো, তখন তুমি বলবে আই নট গো। এবার এই নট শব্দটা উইদাউট হেল্পিং ভার্ব বসতে পারে না, তখন তুমি কি ব্যবহার করলে? ডু ব্যবহার করলে। সুতরাং এই নট শব্দটাকে সাপোর্ট করার জন্য ডুটা আনতে হলো। অর্থাৎ হেল্পিং ভার্বের একটা কাজ তো অবশ্যই টাইমকে ডিনোট করা, আর আরেকটা কাজ হচ্ছে নটকে ডিনোট করা, তার জন্য আনতে হয়। তাহলে স্যার এখানে যে আপনি আনলেন এক্সট্রা কোনো হেল্পিং ভার্ব আনলেন না, কারণ দেখো
তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব তার সেটআপের মধ্যেই থাকে। তার কারণ যেহেতু আমি V3 বা V4 ফর্ম ব্যবহার করি, টাইম মেনশন করার জন্য আমাকে হেল্পিং ভার্ব ব্যবহার করতেই হবে। এবার ভাবো এটাকেই যদি আমি ইন্টারোগেটিভ করি, তাহলে হেল্পিং ভার্বটা আগে চলে আসবে। কিরকম হয়ে যাবে? তোমার অ্যান্সার হবে অ্যামিজার, তার সাথে সাবজেক্ট, তার সাথে V4। আমি যদি একটি এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো এটার উদাহরণ হচ্ছে আই অ্যাম গোয়িং, পরেরটা হচ্ছে আই অ্যাম নট গোয়িং, আর থার্ডেরটা হচ্ছে অ্যাম আই গোয়িং। লাস্টে অবশ্যই একটা কোশ্চেন মার্ক হবে। এবার দেখো তোমাকে দুটো জিনিস বুঝতে হবে। কন্টিনিউয়াস টেন্স আমরা এইভাবে অনেকে পড়ি, যেটা এই মুহূর্তে ঘটছে সেটাকেই আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। এইবার ওই যে অনগোয়িং প্রসেস, এটা তোমার ভিজিবল বা ইনভিজিবল দুটোই হতে পারে। কিরকম জিনিসটা বোঝো, আমরা কি ভাবি যে যেটা এই মুহূর্তে চোখের সামনে ঘটছে সেটাকেই আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো বা ব্যবহার করব, এমনটা কিন্তু নয়। লক্ষ্য করো, তোমাকে এই মুহূর্তে কেউ জিজ্ঞেস করলো যে তুমি এখন কি করছো, তুমি উত্তর দিলে যে আমি এখন অনলাইন ক্লাস করছি। এখন কটা বাজে? তোমরা দেখতেই পাচ্ছ 8:35। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই মুহূর্তে, মানে 8:35 তুমি কি করছো, আর সেই 8:35 তুমি সত্যি স্টাডি করছিলে। সুতরাং এটা এমন একটা অনগোয়িং প্রসেস যেটা ওই পার্টিকুলার টাইমে চলছে বা ভিজিবল। আমি রিপিট করছি, আরেকবার দেখো ব্যাপারটা। ধরো এই মুহূর্তে তুমি রান্না করছো, কেউ জিজ্ঞেস করলে এই কি করছিস রে, তুই বললি বা তুমি বললে রান্না করছি। তো সেই মুহূর্তে তুমি কি সত্যি রান্না করছিলে? ডেফিনেটলি উত্তর হচ্ছে পার্টিকুলার ওই টাইমে তুমি রান্নাই করছিলে। এটা একটা জায়গা। কিন্তু কন্টিনিউয়াস আমরা আরো এক জায়গায় ব্যবহার করতে পারি। সেটা কি? সেই মুহূর্তে তুমি হয়তো ওই কাজটা করছিলে না, কিন্তু তুমি সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। কিরকম বিষয়টা? তুমি একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রিত, তোমাকে খাবার দেয়া হয়েছে, তুমি একদম খাসি মাংস চব্য করে খাচ্ছ। তোমার বাবার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো ছেলে আজকাল কি করছে বা ছেলে কি করছে। তোমার বাবা কি উত্তর দেবে? খাসি চিবোচ্ছে নাকি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছে? তখন সে উত্তর দেবে হ্যাঁ, ও তো এই মুহূর্তে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বাবা বলছে সে এই মুহূর্তে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তুমি কি সেই মুহূর্তে পার্টিকুলারলি ওই কাজটা করছিলে? করছিলে নয়। সুতরাং তোমরা অনেকেই মনে করো যে আমরা কন্টিনিউয়াস বলতে সেই মুহূর্তে কাজটা হচ্ছে এটা বোঝানো হয়, এটা নাও হতে পারে। পার্টিকুলার সেই মুহূর্তের জন্য সেটা ইনভিজিবলও হতে পারে, কিন্তু সেটা একটা অনগোয়িং প্রসেস হবে। সেটা সেই মুহূর্তে ভিজিবলও হতে পারে, সেই মুহূর্তে ইনভিজিবলও হতে পারে। সেই মুহূর্তে তোমার বাবা দুটো উত্তরই দিতে পারতো, এই তোর ছেলে কি করছে রে, ও তো খাসি চিবোচ্ছে। সেটা হচ্ছে ভিজিবল, তুমি ওই 8:35 ওই কাজটাই করছিলে। আবার তোমার বাবা বলল ও এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, তুমি ভাবছো কি বলছো বাবা, আমি তো এখন খাসি চিবোচ্ছি বা খাসির মাংসের হাড় খাচ্ছি, আমি তো এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি না। তো এই দুটো প্রসেসের জন্যই আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা এক্সাম্পল দিই। সবার আগে এক্সাম্পলের আগে একটা জিনিস তোমরা বুঝে নাও, সেটা হচ্ছে রেগুলার অ্যাকশন। তোমরা বলো তো রেগুলার অ্যাকশন মানে যেটা নিয়মিত অ্যাকশন, তার জন্য আমরা কোন টেন্স ব্যবহার করি? একদম স্ক্রিনের দিকে না তাকিয়েই বলবে। রেগুলার অ্যাকশনের জন্য আমরা কোন টেন্স ব্যবহার করি? আমরা কি পড়ে এসেছি? প্রেজেন্ট তো নয়, ইনডেফিনিট। ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, এবার আমরা একটা জিনিস দেখব যে রেগুলার অ্যাকশনের জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারি। কোন ক্ষেত্রে স্যার? দেখো, রেগুলার অ্যাকশনের দুখানা ধাঁচা হয়। তোমাকে বুঝতে হবে এই রেগুলার অ্যাকশনটা কেমন রেগুলার অ্যাকশন। সেটা তোমার টেম্পোরারি রেগুলার অ্যাকশনও হতে পারে। কি কি হতে পারে? পার্মানেন্ট হতে পারে, আরেকটা হচ্ছে টেম্পোরারি হতে পারে। স্যার রেগুলার অ্যাকশন সেটা আবার পার্মানেন্ট আর টেম্পোরারি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? লক্ষ্য করো, আমি প্রথমে একটা সেন্টেন্স লিখছি, মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন আ ব্যাংক। সবার আগে বলো এই বাক্যটা ঠিক না ভুল? মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন আ ব্যাংক।
whether the sentence is correct or wrong. সবাই ঠিক বলছে। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, পিন্টু ভুল বলেছে। ঠিক ঠিক, সবাই ঠিক বলছে। ওকে, বাক্যটা ঠিক নয়। কেন ঠিক নয় দেখো, আমরা এই যে দুটো অ্যাকশনের কথা বলেছিলাম, একটা পার্মানেন্ট আর একটা টেম্পোরারি। টেম্পোরারি হোক বা পার্মানেন্ট হোক, দুটোই হচ্ছে রেগুলার অ্যাকশন। আমি শর্টে লিখে দিচ্ছি রেগুলার অ্যাকশন, টেম্পোরারি, রেগুলার অ্যাকশন। তো এই যে রেগুলার অ্যাকশন, সেটা যদি পার্মানেন্ট হয়, কেবলমাত্র সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, যে নামেই তুমি চেনো, সেটা ব্যবহার করবে। আর যদি রেগুলার অ্যাকশনটা তোমার কিছুদিনের জন্য হয়, টেম্পোরারি হয়, পার্মানেন্ট নয়, তখন তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। লক্ষ্য করো যে সেন্টেন্সটা ছিল মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন আ ব্যাংক। তার মানে কি, আমার বাবা ব্যাংকে চাকরি করেন। আমি এটাই বোঝাতে চাইছি, আমার বাবা ব্যাংকে চাকরি করেন। সুতরাং তার চাকরিটা কি, তার চাকরিটা হচ্ছে পার্মানেন্ট। এবার কেউ বলো না যে স্যার বাবা তো টেম্পোরারি বেসিসেও করতে পারে। আমি কিন্তু সেই টেম্পোরারি বা পার্মানেন্টের কথা বলছি না। তোমার বাবা এই পেশায় রয়েছেন, তিনি কন্ট্রাকচুয়াল হতে পারেন, ব্যাংকের ডিরেক্ট স্টাফ হতে পারেন, হোয়াট এভার ইট মে বি। বাট এই যে অ্যাকশনটা, তুমি তোমার বাবার একটা পার্মানেন্ট অকুপেশনের কথা বলছো, তো সেক্ষেত্রে তোমার উত্তর কি হওয়া উচিত? প্রেজেন্ট ইনডেফিনিট। কি হওয়া উচিত? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। এটাকে তুমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট করো, তাহলে তোমার ইজ ওয়ার্কিংটা ভুল। তোমার কি করতে হবে? ভার্বের ফার্স্ট ফর্ম ওয়ার্ক করতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ওয়ার্কস করতে হবে। এইবার দেখো সেন্টেন্সটা এক মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে গেল? সেন্টেন্সটা বলা হলো মাই ফাদার ওয়ার্কস ইন আ ব্যাংক দিস ডেজ, মানে আমার বাবা আজকাল একটা ব্যাংকে চাকরি করছে। তার মানে কি বোঝাতে চাইছে? খুব ভালো করে বোঝো এই জায়গাটা। আমার বাবা আজকাল, আমার বাবা আজকাল, আচ্ছা এক মিনিট, হ্যাঁ, আমার বাবা আজকাল ব্যাংকে চাকরি করছেন দিস ডেজ। তার মানে এটা তুমি বোঝাতে চাইছো না যে এটা তোমার বাবার পার্মানেন্ট অকুপেশন। ফর এন এক্সাম্পল, কিছু কিছু স্টুডেন্ট আছো, যেমন আমাদের এখানেই বেশ কিছু মেইনস ব্যাচের স্টুডেন্ট আছে, আজকে হয়তো নেই, তো যে অলরেডি ধরো সিটিএস এ চাকরি করে, আমি অর্ণবের কথাই বলছি। তো অর্ণব যে সিটিএস এ চাকরি করছে, এটা কিন্তু ওর পার্মানেন্টলি ও এটা করতে চাইছে না। ও এটা করতে চাইছে না, তার সব থেকে বড় লক্ষণ বা উদাহরণ হচ্ছে হি ইজ প্রিপেয়ারিং ফর ডব্লিউবিসিএস অ্যান্ড টেকিং কোচিং ফ্রম আওয়ার ইনস্টিটিউট। এবার যদি ও এখানে পড়াশুনো না করত, এবং ইফ হি ইজ হ্যাপি উইথ হোয়াট হি ইজ ডুইং রাইট নাও, তাহলে অর্ণব উত্তর দিত যে স্যার আই ওয়ার্ক ইন অ্যান এমএনসি। কি বললাম? অর্ণব তাহলে উত্তর দিত আই ওয়ার্ক ইন অ্যান এমএনসি। বাট অর্ণবের সেটা ইচ্ছা নয়। এটা আমি কেন বলছি বোঝো, তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশে একই সেন্স বোঝানোর জন্য কখন তুমি ইনডেফিনিট, কখন তুমি কন্টিনিউয়াস ব্যবহার করবে। কন্টিনিউয়াস মানে অ্যামিজার, তার সাথে ভি4, এটা সবাই পড়ায়, কিন্তু অ্যাপ্লিকেশনটা বোঝো। তুমি বলতে চাইছো তোমরা এখানে অনেকেই আছো যারা অলরেডি সরকারি চাকরি পেয়েছো, সরকারি চাকরি করো। আমাদের পুরনো স্টুডেন্টও আছে যারা সরকারি চাকরি পেয়ে আরেকটা চাকরির জন্য, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো যখনই তাদের মোটিভ অন্যদিকে চলে গেল, তখন তার যেটা প্রেজেন্ট ওয়ার্ক, সেটা সে কি মিন করতে চাইছে? সে সেটা মিন করতে চাইছে টেম্পোরারি। তখন কি বলবে? তখন সে বলবে মাই ফাদার ইজ ওয়ার্কিং, মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন আ ব্যাংক দিস ডেজ, মানে আজকাল, মানে এটা বেশি দিন করবে না, এটা পুরোটাই কিন্তু সেন্সের ওপর। লক্ষ্য করো, ক্লাস 5-এ তুমি যখন, তোমায় যদি জিজ্ঞেস করতো যে তুমি কি করো, তখন তুমি কি বলতে? যে আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 7,
এইভাবে তুমি বলতে, কারণ ওটা তোমার পার্মানেন্ট একটা অ্যাকশন ছিল, একটা পার্মানেন্ট রেগুলার অ্যাকশন। তার মানে এরকম নয় যে তুমি সারা জীবনই করবে, কিন্তু স্প্যানটা বোঝো। যখন তুমি বলতে চাইছো যে আমি স্কুলে পড়ি, তখন তুমি আই রিড বলছো, কিন্তু তুমি ভেবে দেখো তোমরা এখন সবাই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তুমি একটা সময় স্কুলে পড়েছো, সেটাও একটা পড়া, কিন্তু তুমি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেটাও একটা পড়া। দুটো পড়ার মধ্যে পার্থক্য কি? যখন তুমি স্কুলে পড়ছো, তার মধ্যে একটা পার্মানেন্ট অ্যাটিটিউড ছিল যে আমি ক্লাস 1 থেকে ক্লাস 12 অব্দি পড়বো, তারপর আমার কলেজ আসবে, অর্থাৎ একটা পার্মানেন্ট সিস্টেমের মধ্যে পড়ছে। তো তখন আমি বলবো আই রিড ইন স্কুল, আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 8। বাট যখন তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করো, তার উত্তর তুমি কি দাও? আই প্রিপেয়ার ফর কম্পিটিটিভ এক্সাম, নাকি আই এম প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সাম। এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, এটা কিন্তু তোমার রেগুলার অ্যাকশন। এরকম নয় যে তুমি আজকে নিচ্ছ আবার 2 বছর পর নেবে, এরকম না। তোমাদের সবারই একটা নির্দিষ্ট রুটিন আছে, অর্থাৎ রুটিন অ্যাকশন তুমি এখানেও পাচ্ছ। এবং যারা আমার আগের টেন্সের ক্লাস পড়েছো, আজকের ক্লাসটা না করলে একটু বিভ্রান্ত হবে, কারণ রুটিন অ্যাকশনের জন্য আমি প্রেজেন্ট ইনডেফিনিট বলেছি। কিন্তু এই রুটিন অ্যাকশনটাও এখন কোন ক্যাটাগরিতে চলে এলো? এখন চলে এলো হচ্ছে তোমার টেম্পোরারি ক্যাটাগরিতে। আর যখন সেটা টেম্পোরারি ক্যাটাগরিতে চলে এলো, তখন সেটাকে আমরা কোন টেন্সে ব্যবহার করব? আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তোমরা নিজেরাই বলো না, তোমরা কি বলো? তোমরা ডেফিনেটলি উত্তর তো এটাই দাও যে আই এম প্রিপেয়ারিং ফর WBCS এক্সামিনেশন। বলো কি বলো না? একটু তোমাদের কমেন্ট গুলো দেখে নি যে তোমরা বুঝতে পেরেছো কিনা, তারপরে আমি সামনে মুভ করব আবার। ক্লিয়ার? ওকে। এবার বলি স্যার বুঝতে পেরে, হ্যাঁ বলি স্যার বুঝতে পেরেছি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, রিডিং ক্লাস 5 কেন করতাম? রিডিং ক্লাস 5 কেন করতে? কারণ সেটা তোমার একটা পার্মানেন্ট রেগুলার অ্যাকশন ছিল। না না না, এটা হচ্ছে তোমার সেন্সের ব্যাপার অবকাশ। তুমি যদি এটা বলো যে স্যার আমি BCS এর জন্য 2 বছর প্রিপারেশন নেব, কিন্তু ক্লাস 5-এ তো আমি 1 বছরই পড়েছি, তাহলে স্যার ওটা আমার রেগুলার অ্যাকশন নয়, টেম্পোরারি, বরং এটা আমার পার্মানেন্ট রেগুলার অ্যাকশন। বিষয়টা তা নয়। যখন আমরা কোনো একটা স্কুলিং বা কলেজ লাইফের মধ্যে দিয়ে কাটাই, সেটা কিন্তু আমার একটা পার্মানেন্ট অকুপেশন হয়ে যায়। লক্ষ্য করো তোমার ছেলে কি করে, সে স্কুলে পড়ে, অর্থাৎ এটা তার একটা অকুপেশনই বলতে পারো, এটা তার সেই সময়ের একটা চাকরি। তোমার ছেলে কি করে? কলেজ পড়ে, কলেজে পড়ে, এটা তার একটা অকুপেশন। মানে আমি অকুপেশন বলছি কোন সেন্সে সেটা বুঝে নাও, ওর তখন নিয়োগটাই হচ্ছে এখানে। তোমার ছেলে কি করে? আমার ছেলে SBI PO, SBI তে চাকরি করে, তার একটা অকুপেশন। তোমার ছেলে কি করছে আজকাল? চাকরি করছে না, তোমার ছেলে কি করছে আজকাল? চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সাউন্ড খুব কাটছে, আমার একটু জানাও তো, আমার সাউন্ড না কাটারই কথা। সাউন্ড ঠিক আছে স্যার? ঠিক আছে, হ্যাঁ আমি নেট হাইফাই নেট নিয়ে নিয়েছি তোমাদের, যাতে আমার সাউন্ড নিয়ে প্রবলেম হবেই না, মানে আমার দিক থেকে। ওকে স্যার। সুতরাং নিজের নেট চেক করে নাও। হ্যাঁ, একটু বিজ্ঞাপন করে দিই আমি ছোট করে, আমি প্রায় 1900 টাকা পার মান্থ পেমেন্ট করি শুধুমাত্র নেটের জন্য, এবং আমার বাকিটা একটা বলুন। আপলোড করতে 20 সেকেন্ড সময় লাগে, একটা কে বড় বলেছিল ভিডিও সেটা বলুন। আপলোড। হ্যাঁ, এটা দীপন আমাকে নেট নিতে বলেছিল, আমার আগের নেটের অবস্থা খুব খারাপ ছিল। তো ওই অবকাশ বুঝেছিস আমি কি বলছি? মানে এটা তোকে বুঝতে হবে কনসেপচুয়ালি। এবার তুই যদি নিজেকে একটা তার্কিক জায়গায় চলে যাস যে স্যার ক্লাস 5 তো আমি 1 বছর করেছি, তুই স্কুল কলেজ এগুলো কিন্তু একটা পার্মানেন্ট সিস্টেম, তুই সেই সিস্টেমের অংশ। কিন্তু যখন তুই কম্পিটিটিভ এক্সামের মধ্যে পড়ছিস, সেটা কিন্তু তোর কোনো অকুপেশনের জায়গা নিচ্ছে না, সেটার মধ্যে কিন্তু কোনো পার্মানেন্সের জায়গা থাকছে না।
তাই জন্য তোরা ছোটবেলায় বলতিস আই রিড ইন ক্লাস 5, কিন্তু এখন কি কেউ কাউকে বলিস যে আই রিড ইন এমিনেন্স বা আই রিড ইন কম্পিটিটিভ সেক্টর? কখনো বলবো না। তখন আমরা কি বলবো? আই এম প্রিপেয়ারিং। এই যখনই এম প্রিপেয়ারিং বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি ইট ইজ আ রেগুলার অ্যাক্টিভিটি, বাট এর মেয়াদ খুব বেশি দিন নয়। আই এম রিডিং ইন ক্লাস 5 তো বলা যায় না, বলা যায় না, বলবে না। আই রিড ইন ক্লাস 5 বলাটাই বেহতর। ঠিক আছে? আমরা বলি না, মর্সেলিন খেয়াল করে দেখবে, আই এম রিডিং ইন ক্লাস 5, এটা আমরা বলি না। আমরা সবসময় বলি যে আই রিড ইন ক্লাস 5, কারণ এই টেম্পোরারি আর পার্মানেন্টের মধ্যে যে পার্থক্য, এটাই সেই ডিস্টিংগুইশটা করে দেবে। চলো আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝে দিই, আমরা এক উদাহরণে বেশি থাকবো না, অনেকক্ষণ থেকে গেছি। বলা হলো রাহুল teaches English as the teacher of English has been absenting himself for 10 days. রাহুল টিচেস ইংলিশ, আমি বলে দিই এটা এসএসসি, তোমার সিজিএল, সিএইচএসএল এ বহুবার আসা কোশ্চেন, এবং হুবহু প্রশ্নটা এরকম ভাবেই এসছে এরর কারেকশনে। ওখানে কি লেখা থাকতো? রাহুল টিচেস ইংলিশ, রাহুলের জায়গায় অন্য কিছুও থাকতে পারে, অ্যাজ দ্য টিচার অফ ইংলিশ লেখা থাকতো না, লেখা থাকতো হচ্ছে ইংলিশ টিচার হ্যাজ বিন অ্যাবসেন্টিং ফর 10 ডেজ। তো এখানে তিনটে গ্রামার শেখার আছে টেন্সের বাইরেও, আমি ছোট করে বলে দেব, তোমরা যদি একটু শুনে নাও। সবার আগে দেখো, রাহুল টিচেস ইংলিশ, যদি বাক্যটা এই পর্যন্ত হতো কোনো ভুল নেই। রাহুল টিচেস ইংলিশ মানে কি বোঝাতাম? রাহুল ইংরাজি পড়ায়, এটা তার রেগুলার অ্যাকশন, এবং সে ইংরাজিরই টিচার, মানে সে একটা পার্মানেন্ট অ্যাক্টিভিটির মধ্যে আছে। কিন্তু ঘটনাটা কি তাই? ঘটনাটা কিন্তু তা নয়। ঘটনাটা হচ্ছে রাহুল ইংরাজি পড়ায়, তার কারণ ইংরাজির যিনি শিক্ষক তিনি গত 10 দিন ধরে আসছেন না। তাহলে এই যে রাহুল গত 7 দিন ধরে বা লাস্ট 10 দিন ধরে পড়াচ্ছে, তার মানে সে তো রেগুলারই পড়াচ্ছে, অর্থাৎ এটা রেগুলার অ্যাকশন। কিন্তু এই যে কজ, তার এই 10 দিন পড়ানোর কারণটা কি? কারণ ইংরাজি যে টিচার, মানে ইংরাজি পড়ানোটা যার পার্মানেন্ট রেগুলার অ্যাকশন, সে অনুপস্থিত ছিলেন বলেই রাহুল এই কাজটা করছে কি হিসেবে? অ্যাজ এ টেম্পোরারি রেগুলার অ্যাকশন। এবং টেম্পোরারি রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার উত্তর কি হবে? রাহুল ইজ টিচিং ইংলিশ as the teacher of English has been absenting himself for 10 days. আমি আবারও বলছি, রাহুল ইজ টিচিং কেন হলো? এমনিতে রাহুল টিচেস ইংলিশের মধ্যে কোনো ভুল নেই। যদি রাহুল টিচেস ইংলিশ বলো, সেটা রেগুলার অ্যাকশন। রাহুল ইজ টিচিং ইংলিশ, সেটার মানেও রেগুলার অ্যাকশন। কিন্তু যখন রাহুল টিচেস বলছো, সেটা পার্মানেন্ট রেগুলার অ্যাকশন। আর যখন তুমি বোঝাচ্ছ যে ইংরাজি শিক্ষক যেহেতু আসছেন না, তাই জন্য রাহুল পড়াচ্ছে, সুতরাং ইউ আর অ্যাকচুয়ালি মেনশনিং অর ডিনোটিং ইট ইজ আ temporary regular action performed by Rahul. And as we know, for temporary regular action, we use present continuous tense. Clear? আচ্ছা, 2 নম্বর, এটা জেনে রাখো আপাতত, টিচার অফ ইংলিশ আমরা ব্যবহার করব, ইংলিশ টিচার ব্যবহার করব না। কারণ ইংলিশ টিচার শব্দটার মানে কি দাঁড়ায়? ইংলিশ টিচার মানে দাঁড়ায় হচ্ছে আ টিচার হু ইজ ইংলিশ, অর্থাৎ হু ইজ আ ব্রিটিশ। ইংলিশ টিচার মানে তাকে যে ইংরেজি শিক্ষক হতে হবে তা নয়, ইংরেজ শিক্ষক, এই অর্থটা বোঝায়। তো আমায় যদি ইংলিশ টিচার লিখি, তাহলে একটা কনফিউশন বা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। সেটা কি? একটা হচ্ছে যে ভদ্রলোক নিজে ব্রিটিশ নাকি, মানে ইংলিশ টিচার, নাকি তিনি ইংরাজি সাবজেক্টের টিচার। এই জন্য তুমি যদি ইংরাজি সাবজেক্টের টিচার করতে চাও, তাহলে তুমি লিখবে টিচার অফ ইংলিশ। আর তুমি যদি ইংরেজ শিক্ষক করতে চাও, তাহলেও তুমি ইংলিশ টিচার লিখবে না, তুমি লিখবে টিচার হু ইজ ইংলিশ। কি লিখবে? টিচার হু ইজ ইংলিশ। বোঝা গেল? তখন বোঝাবে যিনি হচ্ছেন ব্রিটিশ, এই অর্থ। এবার আরো একটা কনসেপ্ট এখানে বলে দিই, সেটা হচ্ছে হিমসেলফের কনসেপ্ট। হিমসেলফ, এই যে হিমসেলফ শব্দটা তোমাদের এরর কারেকশনে দিয়ে দিতে পারে, বা ডব্লিউবিসিএস প্রিলিমসে দিয়ে দিতে পারে, এখানে হিমসেলফ ড্রপ হয়ে গেল। এই হিমসেলফ শব্দটা কেন এলো? এখানে আমি যদি অ্যাবসেন্টিং ফর 10 ডেজ বলতাম,
তাহলেই বাকি সমস্যা হতো। কিন্তু তার আগে বলো, রাহুল ইজ টিচিং ইংলিশ, এটা তোমরা বুঝেছো কিনা? কেন টিচিং ইংলিশ হবে? হ্যাঁ, বুঝেছি, ওকে। দেখো, ইংরেজিতে যদি অবজেক্ট, আচ্ছা তার আগে বুঝে নাও ইংরেজিতে ভার্ব দু ধরনের হয় প্রধানত। একটা হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে নন অ্যাকশন। অ্যাকশন ভার্ব বলতে কি বোঝায়? যেটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে। আর নন অ্যাকশন মানে কি? যেটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না। সুতরাং ছোটবেলায় ভার্বের যে ডেফিনিশন তোমরা দিতে, যে কাজ করা বোঝানোকে ভার্ব বলে, সেটা কিন্তু ভুল ডেফিনিশন বা আংশিক ডেফিনিশন। কারণ যখন আমি বলছি হি টিচেস, যখন আমি বলছি হি টিচেস, তখন ডেফিনেটলি এটা একটা অ্যাকশনকে সিম্বল করছে। কিন্তু যখন আমি বললাম হি ইজ এ টিচার, কি বললাম ভাই? হি ইজ এ টিচার, তখন এই ইজ শব্দটা কোনো অ্যাকশনকে রেফার করছে না। হি ইজ এ টিচার মানে কি? সে একজন শিক্ষক। সে কি কোনো কাজ করছে? প্রথম বাক্যে সে পড়াচ্ছে, অর্থাৎ একটা অ্যান অ্যাকশন বিন পারফর্মড। বাট ইফ ইউ সি দ্য সেকেন্ড সেন্টেন্স, ইউ উইল ফাইন্ড দ্যাট নো অ্যাকশন ইজ বিং পারফর্মড হিয়ার। হি ইজ আ টিচার, কিংবা ধরো বলা হলো হি ইজ টল, তার মানে এটার মানে কি? সে লম্বা। সে কি কোনো কাজ করছে? দেখো আমি বাড়ছি মাম্মি, এরকম তো কোনো ব্যাপার নয়। সুতরাং এই ইজটাকে আমরা বলবো হচ্ছে নন অ্যাকশন ভার্ব। গ্রামারের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা লিঙ্কিং ভার্ব এটাকে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই জায়গাগুলোই আমরা এখন আসবো না, ওগুলো খুব বেসিক, তোমরা হয়তো জানো, আর না জানলে আমি পরে কোনোদিন তোমাদের বলে দেবো। ইনফ্যাক্ট পড়িয়েওছি হয়তো কাউকে কাউকে, অফলাইন ব্যাচে তো ডেফিনেটলি পড়িয়েছি। তো একটা জিনিস বুঝে রাখো, আমরা অবজেক্টেরও একটা ডেফিনিশন ভুল দিই। আমরা কি বলি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তা কিন্তু নয়। কারণ যখন আমি বললাম হি ইজ আ টিচার, কেন নয় সেটা দেখে নাও। হি ইজ আ টিচার। ইন দিস সেন্টেন্স ইউ উইল ইজিলি ফাইন্ড দ্যাট দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স ইজ ইজ। ইজ হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। এবার তুমি ওয়ার্ড দিয়ে ভার্বকে প্রশ্ন করো, হি ইজ হোয়াট? উত্তর হচ্ছে টিচার। তাহলে হোয়াটের উত্তর কি? হোয়াটের উত্তর হচ্ছে অবজেক্ট। কিন্তু তোমরা জানো এই সেন্টেন্সে তোমার টিচারটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কখনোই অবজেক্ট নয়। সুতরাং যেগুলো ছোটবেলা থেকে ভুল শিখে এসছো, যেটা এই মুহূর্তে তোমরা অনেকেই ভাবো যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, সেটা ভুল। তুমি একটু রেকটিফাই করে লিখে নাও যে অ্যাকশন ভার্বকে, লিখে রাখো, অ্যাকশন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আর নন অ্যাকশন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? তো আমরা লক্ষ্য করো যে এই যে অবজেক্ট পাওয়ার ব্যাপার শুধুমাত্র কার থাকবে? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বই কিন্তু একমাত্র তোমার অবজেক্ট ক্যারি করে। এই অবজেক্টকে কি বলা হয়? অবজেক্টকে বলা হয় হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন। কি বলা হয়? রিসিভার। এই টার্মটা তোমরা শুনেছো সবাই। রিসিভার অফ দ্য অ্যাকশনকে বলা হয় হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট মানে হচ্ছে অ্যাকশনের রিসিভার। তাহলে অ্যাকশনের রিসিভার মানে কি? ভার্বকে তোমার অ্যাকশন বা কোনো কিছু করছে এটা বোঝাতেই হবে। এই অবধি বুঝেছো নাকি বলো? অবজেক্টের উদাহরণ বা সংজ্ঞায় আমরা বলি, আচ্ছা সুচি শুভ্র বলছে, ধরো অবজেক্ট কাকে বলি? আমরা বলি ভার্বের অ্যাকশনকে যে রিসিভ করে। ধরো আমি বললাম আই লাইক ইউ, মানে আমি তোমাকে পছন্দ করি। তাহলে এখানে পছন্দ করার কাজটা আমি করছি। কাজ কি? কাজ হচ্ছে পছন্দ করা। এই পছন্দ যে ব্যাপারটা, এই ঘটনাটার রিসিভার কে? সেটা রিসিভ কে করছে? ইউ, যাকে পছন্দ করছো। তার মানে অ্যাকশনের যে রিসিভার। আমি তোমাকে মারলাম, তাহলে মারা হচ্ছে একটা কাজ, আমি হচ্ছি সাবজেক্ট। কিন্তু এই যে মার, সেটাকে রিসিভ কে করলো? রিসিভ করলে হচ্ছে তুমি, তাহলে তুমি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ অ্যাকশনের রিসিভার। আর যে মুহূর্তে আমি বললাম অ্যাকশনের রিসিভারকে অবজেক্ট বলে, তার মানে হচ্ছে ভার্বকে অ্যাকশন হতেই হবে। অ্যাকশনের রিসিভারকে অবজেক্ট বলে, অ্যাকশনের। তাহলে অ্যাকশনটা তুমি কোথায় খুঁজে পাবে? ভার্বকে, ভার্বের মধ্যে খুঁজে পাবে। এই জন্য মাথায় রাখবে যে কেবলমাত্র অ্যাকশন ভার্বেরই অবজেক্ট থাকে। এখানেও একটা ছোট্ট ত্রুটি আছে। সেটা কি? অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকেই,
এমন কিন্তু কোনো কথা নেই। অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দেখো, ধরো আমি বললাম একটা ভার্ব যাকে তুমি কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে। ধরো আমি বললাম একটা ছোট্ট সেন্টেন্স, আই গো, কমপ্লিট সেন্টেন্স, আই গো দেয়ার। এই সেন্টেন্সে অবজেক্ট কি আছে? উত্তর না, কিন্তু ভার্বটা কি? অ্যাকশন। অর্থাৎ এটা গো ভার্ব অ্যাকশন হওয়া সত্ত্বেও কোনো অবজেক্ট ক্যারি করলো না। না না না, কেউ আবার দেয়ারকে অবজেক্ট ভেবো না। অবজেক্ট মানে হচ্ছে অ্যাকশনের রিসিভার, বা অ্যাকশনকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। কি দিয়ে? হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। তাহলে আই গো হুম, আই গো হোয়াট, তার উত্তর তো দেয়ার নয়, এটা হচ্ছে আই গো ওয়্যার এর উত্তর। ওয়্যার এর উত্তরকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস। সুতরাং আমরা দেখলাম অ্যাকশন ভার্বের রিসিভার নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। যেমন ধরো আমি বললাম আই গেভ ইউ আ পেন, আই গেভ ইউ আ পেন। আই গেভ হুম, কাকে দিয়েছি? উত্তর হচ্ছে ইউ, এটা একটা অবজেক্ট। কি দিয়েছি? উত্তর হচ্ছে পেন। তাহলে এই সেন্টেন্সের দেখো এই ভার্বের দুখানা অবজেক্ট আছে, একটা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে, আরেকটা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে। বোঝা গেল? এইটুকুনি তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, সরি আমি উল্টো ভাবে ভাবি, তাহলে অবজেক্টের দৃষ্টিকোণ থেকে আমি যদি বিচার করি, তাহলে আমি দু ধরনের ভার্ব পাবো। এক ধরনের ভার্ব যে অবজেক্ট নেয়, আরেক ধরনের ভার্ব যে অবজেক্ট নেয় না। তাহলে যে ভার্ব অবজেক্ট নেয় তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্ব অবজেক্ট নেয় না তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এইবার তোমাদের অনেকের মনের মধ্যে একটা ধারণা চলে এসছে, তাহলে স্যার এই ভার্বগুলো ট্রানজিটিভ, এই ভার্বগুলো ইনট্রানজিটিভ। এটা আরো একটা মিসকনসেপশন। মাথায় রাখবে একই ভার্ব একই সঙ্গে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই হতে পারে। কি বললাম? একই ভার্ব একই সঙ্গে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই হতে পারে। তোমায় কেউ জিজ্ঞেস করলো তুমি কি করাও, তুমি উত্তর দিলে, মানে তোমায় জিজ্ঞেস করলো তুমি কি করো, তুমি বললে আমি টিউশন করি বা আমি পড়াই, তাহলে তুমি উত্তর কি দেবে? আই টিচ। টিচটা কি? কোনো অ্যাকশন বোঝাচ্ছে, কিন্তু টিচ হোয়াট কিছু লেখা আছে না, তাহলে টিচ ভার্বটা কেমন? ইনট্রানজিটিভ। পরের সেন্টেন্স সে আবার জিজ্ঞেস করলো আচ্ছা পড়াও, কি পড়াও? তুমি তখন উত্তর দিলে আই টিচ ইংলিশ। আই টিচ ইংলিশ। টিচকে প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে, তুমি অবজেক্ট পেয়ে গেলে। তার মানে একই ভার্ব একটা সময় অবজেক্ট ক্যারি করছে না, আরেক সময় অবজেক্ট ক্যারি করছে। যখন অবজেক্ট ক্যারি করছে তখন আমি টিচকে বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যখন টিচ অবজেক্ট ক্যারি করছে না তখন তাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও, আমি তারপরে এই হিমসেলফের ব্যাপারটাই আসবো। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার দেখো, যখন তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে একই ভার্ব একটা সময় তোমার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই হতে পারে, কিন্তু এমন কিছু ভার্ব আছে, দেয়ার আর সাম ভার্বস যেটা তোমার কেবলমাত্র ট্রানজিটিভই হয়। মানে এগুলো হচ্ছে তেঁদুর টাইপের ট্রানজিটিভ ভার্ব। প্রথমত বললাম একই ভার্ব একটা ভার্ব কোনো সময় ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই হতে পারে। এটা হচ্ছে আই মানে ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে টি মানে ট্রানজিটিভ। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো, যাদের অবজেক্ট চাই চাই, মানে তারা উইদাউট অ্যান অবজেক্ট বসতে পারে না, তাহলে কি? তারা হচ্ছে অল টাইম ট্রানজিটিভ। আবার কিছু ভার্ব আছে যারা কোনো সময় অবজেক্ট নেবেই না, মানে সঙ্গে কি বা কাকে নেবেই না। একটা উদাহরণ দিই, ধরো বললাম স্লিপ। স্লিপ শব্দটার কোনো সময় অবজেক্ট বসতে পারে? বসতে পারে না। আই স্লিপ হোয়াট, আমি কি ঘুমাই, কাকে ঘুমাই? স্বাভাবিকভাবে এই উত্তরটা তো আসবেই না। আমি ঘুমাই, কি ঘুমাই, কাকে ঘুমাই, কখনো উত্তর আসবে না। কিন্তু ডু শব্দটার তোমার উত্তর আসতে পারে, অর্থাৎ ডুটা তুমি ট্রানজিটিভের মধ্যেও ফেলতে পারো। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলোর অবজেক্ট চাই চাই,
স্লিপটা আমার এই মুহূর্তে দরকার নেই, আমরা ইনট্রানজিটিভ আলোচনা করছি না। আমরা প্রথমে বলেছি কিছু কিছু ভার্ব আছে যেগুলো একই সঙ্গে অবজেক্ট নেয় আবার নাও নেয়, কিন্তু কিছু ভার্ব আছে যারা একদম তেঁদোর, এতটাই তেঁদোর সে বলবে বাবা আমার একটা অবজেক্ট চাই চাই, তার মানে দে আর অল টাইম ট্রানজিটিভ। এরকম কিছু ভার্ব লিখে নাও। 1 নম্বর হচ্ছে এনজয়, 2 নম্বর হচ্ছে অ্যাভেইল, 3 নম্বর লেখো হচ্ছে অ্যাবসেন্ট, 4 2 নম্বর নম্বরটা লেখো আরেকবার হচ্ছে অ্যাভেল, অ্যাভেল AVAIL অ্যাভেইল, 4 নম্বর লেখো হচ্ছে প্রাইড মানে গর্ববোধ করা, টেক প্রাইড হবে। এই জাতীয় শব্দগুলো এনজয়, অ্যাভেল, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্টও হতে পারে লিখে নিও, প্রাইড, তারপরে ধরো ইন্ট্রোডিউস। তো এই ভার্বগুলো তোমার তেঁদোর টাইপের ট্রানজিটিভ ভার্ব, মানে কি এদের অবজেক্ট চাই চাই। একটা ছোট্ট সেন্টেন্স লিখছি, ধরো বলা হলো আই হ্যাভ এনজয়েড দ্য পার্টি। তাহলে এনজয়টা কি ধরনের ভার্ব? তেঁদোর টাইপের ট্রানজিটিভ ভার্ব, মানে টিভি লিখলাম ট্রানজিটিভ ভার্ব। তার মানে এর কি দরকার? অবজেক্ট দরকার। অবজেক্ট আছে না নেই? আই এনজয় পার্টি, তার মানে অবজেক্ট আছে, তাহলে সেন্টেন্সটা ঠিক। এনজয় ট্রানজিটিভ ভার্ব which requires an object, and in this sentence party is the object of the sentence because asking the verb enjoy with what I get the answer party। বোঝা গেল? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই তো অবজেক্ট। অ্যাকশন ভার্বকে আমি কি এনজয় করেছি, উত্তর হচ্ছে পার্টি। তাহলে এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট আছে এবং বাক্যে দেয়াও আছে, তাই বাক্যে কোনো সমস্যা নেই। সমস্যা কখন হবে? যখন লেখা থাকবে আই হ্যাভ enjoyed, I have enjoyed in the party, I have enjoyed in the party। দ্বিতীয় বাক্যের মানে কি হলো? প্রথম বাক্যের মানে ছিল আমি পার্টি এনজয় করেছি। কি এনজয় করেছি? পার্টি এনজয় করেছি। দ্বিতীয় বাক্যের মানে হচ্ছে আমি পার্টিতে এনজয় করেছি। আবার বলছি, প্রথম বাক্যের মানে আমি পার্টি এনজয় করেছি, আর দ্বিতীয় বাক্যের মানে আমি পার্টিতে এনজয় করেছি। এইবার প্রশ্ন করো এনজয়টা কি ধরনের ভার্ব? তোমরা জানো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? ওর একটা অবজেক্ট চাই, মানে হোয়াট অথবা হুমের উত্তর চাই, তাই তো? এই সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে হোয়াটের উত্তর ছিল পার্টি, আমি কি এনজয় করেছি? পার্টি এনজয় করেছি। কিন্তু দ্বিতীয় বাক্যের মানে হচ্ছে আমি পার্টিতে এনজয় করেছি। প্রশ্ন করো তুমি পার্টিতে কি এনজয় করেছো? উত্তর পাচ্ছ? পাচ্ছ না। তুমি পার্টিতে কাকে এনজয় করেছো? উত্তর পাচ্ছ? পাচ্ছ না। অথচ এটা কি? ট্রানজিটিভ ভার্ব, মানে এর একটা অবজেক্ট লাগবেই লাগবে। যদি তুমি দেখো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার কথা অথচ নেই, সেই রকম ক্ষেত্রেই তুমি সেখানে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবে। কি ব্যবহার করবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে কি হবে? মাই সেলফ। এখানে লিখতে জায়গাটা ছোট হয়ে গেল, আমি নিচে লিখে দিচ্ছি মাই সেলফ। সাবজেক্ট অনুযায়ী কেন বললাম? এখানে আই থাকলে মাই সেলফ, ইউ থাকলে ইয়োর সেলফ, এই অর্থে ব্যবহৃত হবে। যদি অবজেক্ট থেকে যায় তাহলে কিন্তু তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবে না। লজিক্যালি ভাবো এই জিনিসটা আসলে কি? মাইসেলফ মানে কি? নিজেকে। মাইসেলফ মানে কি? নিজেকে। আই হ্যাভ এনজয়েড মাইসেলফ ইন দ্য পার্টি মানে কি? আমি পার্টিতে নিজেকে এনজয় করেছি। আমি কাকে উপভোগ করেছি? নিজেকে। তাহলে প্রশ্ন করো কাকে উপভোগ করেছি? কাকের উত্তর কি? কাকের উত্তর হচ্ছে নিজেকে। কাকের উত্তরকে আমরা কি বলি? অবজেক্ট। সুতরাং মাইসেলফ শব্দটা এখানে কি হিসেবে কাজ করছে? সেই কিন্তু অবজেক্ট হিসেবেই কাজ করছে, নতুন কিছু হিসেবে কাজ করছে না, সেটা অবজেক্ট হিসেবেই কাজ করছে। তার মানে খুব সহজে তুমি যদি বুঝতে চাও ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি ধরনের ট্রানজিটিভ ভার্ব? তেদোর টাইপ। তেদোর টাইপ ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে তোমার হার্ট। অবজেক্ট হচ্ছে হার্ট। হার্ট ছাড়া মানুষ বাঁচতে পারে? কখনোই বাঁচতে পারে না। তো
ট্রানজিটিভ ভার্ব থাকলে অবজেক্ট মানে তার হার্ট থাকতেই হবে। কিন্তু যদি সিচুয়েশন এরকম আসে যে ট্রানজিটিভ ভার্ব আছে কিন্তু অবজেক্ট নেই, তার মানে কি নেই, তোমার হার্ট কাজ করছে না, সেই হার্টের জায়গায় তোমায় তখন একটা পেসমেকার নামক রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। বোঝো, যদি হার্ট ভালো থাকে মানে অবজেক্ট যদি থাকে এই শব্দগুলোর সঙ্গে, তাহলে আর তুমি কেন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবে? রিফ্লেক্সিভ প্রোনাউন আলটিমেটলি কিসের কাজ করছে? সেই অবজেক্টেরই কাজ করছে। তোমার ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট দরকার, কি বা কাকের উত্তর দরকার, যদি না থাকে তুমি সাবজেক্ট অনুযায়ী একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করো, তুমি উত্তর পেয়ে যাবে কাকের উত্তর। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবেই কাজ করে। তার মানে সহজে বলতে গেলে লিখে রাখতে পারো তোমরা, আমি সহজে একটু বলে দিচ্ছি যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটে একটু লিখে রাখো এই ভার্বগুলো যেগুলো মেইনলি কালপ্রিট টাইপ বা তেঁদর টাইপ, অবজেক্ট ছাড়া বসবেই না কোনো সিচুয়েশনে। তো ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে হার্ট। যদি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট ব্র্যাকেটে হচ্ছে হার্ট না থাকে, তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নামক পেসমেকার ব্যবহার করব। এবার ভাবো, যদি হার্ট আছে মানে প্রথম সেন্টেন্সে এনজয় আছে মানে তোমার হার্ট আছে, তারপরেও তুমি হিমসেলফ ব্যবহার করলে তাহলে তুমি তুমি বাজে ডাক্তার। হার্ট কাজ করছে, তুমি আবার একটা পেসমেকার গছিয়ে দিয়েছো। এই পুরো গল্পটা বললাম এই সেন্টেন্সটা বোঝানোর জন্য। অ্যাবসেন্টও কি তোমার? অ্যাবসেন্ট হচ্ছে তেঁদুর টাইপের ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের যদি অবজেক্ট না থাকে, এখানে যদি থাকতো হি হ্যাজ অ্যাবসেন্টেড দ্য ক্লাস, অ্যাবসেন্টেড হোয়াট, উত্তর হচ্ছে ক্লাস, পেয়ে গেলাম, তাহলে আর আমার হিমসেলফ আনার দরকার ছিল না। কিন্তু ট্রানজিটিভ ভার্বের হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, সেই জন্যই তোমাকে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। ক্লিয়ার কিনা বলো, আমি পরের পয়েন্টে যাব। সাগ্নিক কথা কাটছে বলছো, আমার কি বাকিরা একটু জানাও তো কথা কাটছে কিনা। সুচি শুভ্র, অ্যাকশন ভার্ব নন অ্যাকশন ভার্ব আমি তো বলে দিলাম, মানে যেটা দিয়ে কাজ করা বোঝায় সেটা অ্যাকশন ভার্ব, যেটা দিয়ে কোনো কাজ করা না বোঝায় সেটা নন অ্যাকশন ভার্ব। ওটা তোমাদের বেসিকের ক্লাসে করিয়ে দেব। মানে দেখো, আমরা সাবজেক্ট বলতে ডুয়ার ভাবি, কিন্তু সবসময় যে সাবজেক্ট ডুয়ার তা কিন্তু নয়। ধরো আমি বললাম আই এম এ টিচার, এখানে সাবজেক্ট কি ডুয়ার? ওকে, চলো, ডুয়ার না। সুতরাং সাবজেক্টের দুখানা ডেফিনিশন আছে, ভার্বের দুটো ডেফিনিশন আছে। আমি যখন সাবজেক্ট কমপ্লিমেন্ট চ্যাপ্টারটা করাবো আমি ডিটেলে অ্যানালিসিস করে দেব। ঠিক আছে, আপাতত আমাদের টেন্সের জন্য যেটুকুনি দরকার আমরা সেটুকুনি নিয়েই আলোচনা করি। হলো, এখানে দেখো আমার 3 নম্বর সেন্টেন্সটা, তাহলে হিমসেলফ আমরা কেন ব্যবহার করলাম, আশা করি এটা বুঝতে কারোর সমস্যা নেই। আর আমি এই যে এনজয় টেনজয় এই শব্দগুলো বলে দিলাম কারণ এগুলো বইগুলোতে খুব অসতর্কভাবে লেখা আছে, এবং অনেক স্যারের খাতাতেও এটা লেখা থাকে যে এই শব্দগুলোর সাথে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। কিন্তু বোঝো কখন করি? করি তখন যখন হার্ট মানে অবজেক্ট থাকে না তখন। কেন স্যার করি? কারণ ট্রানজিটিভ ভার্ব মানে তার একটা অবজেক্ট লাগবেই। তাহলে স্যার রিফ্লেক্সিভ প্রোনাউন কেন ব্যবহার করব? কারণ ওই রিফ্লেক্সিভ প্রোনাউন তোমার অবজেক্ট হিসেবেই ব্যবহার হয়। কি করে বুঝবো? তুমি ভেবে দেখো, ওই ভার্বকে তুমি ওয়াটার হুম দিয়ে প্রশ্ন করে দেখো, তুমি রিফ্লেক্সিভ প্রোনাউনটাকেই অ্যান্সার হিসেবে পাবে। লক্ষ্য করো, তোমায় কেউ জিজ্ঞেস করলো তুমি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় অথবা সমরেশ মজুমদার অথবা তুমি হচ্ছে শেক্সপিয়ার, কেউ জিজ্ঞেস করলো তুমি কি করো, তুমি উত্তর দিলে আমি বই লিখি, তাহলে উত্তর কি হবে? আই রাইট বুকস। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোনো গলতি বা ভুল নেই। কিন্তু যদি তোমায় জিজ্ঞেস করা হয় তোমার পার্ট টাইম অকুপেশন হচ্ছে বই লেখা,
তুমি একটা ব্যাংকের ম্যানেজার, তুমি হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছো, অথবা তুমি হয়তো রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছো, সেটা তোমার অকুপেশন। তার সঙ্গে সঙ্গে মনে হলো বেশ টাকা পয়সা কামিয়েছি, আজকাল একটু বই লিখলে মন্দ হয় না। সুতরাং তুমি বই লেখার কাজটা কিন্তু রেগুলারলি করে যাচ্ছ, তুমি বই লেখার কাজটা রেগুলারলি করে যাচ্ছ, কিন্তু সেই কাজটা কিন্তু তোমার টেম্পোরারি রেগুলার অ্যাকশন। অর্থাৎ কেউ জিজ্ঞেস করলো, ভাইয়া আজকাল কি করছিস রে? তুমি উত্তর দিলে, ভাই আমি তো আজকাল বই লিখছি। তাহলে এক্ষেত্রে তোমার উত্তর কি হবে? তোমার উত্তর হবে, আই অ্যাম রাইটিং বুকস দিস ডেজ। কি হবে? আই অ্যাম রাইটিং বুকস। এই লজিকটা বোঝো। টেম্পোরারি রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে আমরা সব সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। আমি আজকাল বই লিখছি, তার মানে কি আমি মেনশন করছি এটা আমার পার্মানেন্ট কিছু নয়। আর যদি পার্মানেন্ট হতো, যদি তুমি কোনো একজন বড় সাহিত্যিক হতে, তাহলে তুমি কি বলতে? আই রাইট বুকস। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই অবধি কারুর কোনো প্রশ্ন আছে নাকি আমায় জিজ্ঞেস করো। কারুর কিছু ডাউট থাকলে বলো। আমি ছোট্ট করে একটু রিভিশন দিয়ে দিই। এখানে মেজর দুখানা পয়েন্ট ছিল, এখানে এই যে আজকে পড়ালাম এর মধ্যে দুখানা মেজর পয়েন্ট ছিল, একটু তোমাদের ক্লিয়ার করে দিই। দ্বিতীয় পয়েন্ট নিয়ে অনেকটাই বলেছি, ফার্স্ট পয়েন্টটা আরেকবার ছোট্ট করে বলে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যাকশনটা যে সেই মুহূর্তে পারফর্ম হতেই হবে এমন কোনো কথা নেই। আবার অ্যাকশনটা সেই মুহূর্তে যদি পারফর্মড হয়, মানে হতে থাকে, তাহলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। কিরকম? ধরো বললাম, স্যার আপনি কি করছেন, একটু কথা বলা যাবে? ভাই আমি এখন অনলাইন ক্লাস করছি। আমি সেই মুহূর্তটাই, যে মুহূর্তে ও ফোন করলো, সেই মুহূর্তে আমি সত্যি এই কাজটা করছিলাম, তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। আমার মাকে কেউ জিজ্ঞেস করলো, তোমার ছেলে কি করাচ্ছে? তো বলছে ও তো ইংরেজি পড়াচ্ছে। যদি এরকম কিছু বোঝায়, যদিও এটা আমার এখন পার্মানেন্ট, একটা অন্য উদাহরণ দিই। ধরো তোমার বাবা মা তোমাকে প্রশ্ন করছে যে আহ, ছেলে কি করছে আজকাল, ছেলে কি করে বা কি করছে। তো তোমার বাবা মা উত্তর দিল ও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। যে মুহূর্তে হয়তো দীপনের বাবা বা মা এই কথাটা তার পাড়া প্রতিবেশীকে বোঝাচ্ছে, সেই মুহূর্তে দীপন কিন্তু ওই পার্টিকুলার মুহূর্তটাই যে সময় বলছে, সেই সময় ও হয়তো আমার সাথে বাবুর্চিতে বসে বিরিয়ানি খাচ্ছে। অর্থাৎ সেই মুহূর্তে সে কিন্তু কাজটা নাও করতে পারে, কিন্তু ওই প্রসেসের মধ্যে দিয়ে যাবে। তাহলে এক নম্বর আমরা কি পেলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সেই মুহূর্তে ব্যবহার করব যখন সেই মুহূর্তে লোকটা ওই কাজটা করছে, এটা হচ্ছে এক। আর দু নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা তখনও ব্যবহার করব যদি সে ওই মুহূর্তে ওই কাজটা নাও করে, কিন্তু সেই প্রসেসের মধ্যে দিয়ে সে চলছে। হয়তো এই মুহূর্তে করছে না, কিন্তু আজকাল এই কাজটা করছে, সকালে করছে বা বিকেলে করছে, এই প্রসেসের মধ্যে দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর দু নম্বর পয়েন্ট কি পড়লাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করব টেম্পোরারি রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে। যারা রেগুলার অ্যাকশন শুনেই প্রেজেন্ট ইনডেফিনিট করে দাও, তারা কিন্তু টেন্সের কনসেপশনের ক্ষেত্রে একটা বন্ধাত্ব আবিষ্কার করে ফেলেছো। সুতরাং তোমাকে বুঝতে হবে রেগুলার অ্যাকশন প্রেজেন্ট কন্টিনিউয়াসেও হতে পারে। ধরো এরকম বলা হলো, কোনো কারণে আগামীকাল কোনো একজন স্যারের ইতিহাস পড়ানোর কথা ছিল, স্যার পড়ালো না, আমি পড়িয়ে দিলাম, তাহলে সেটা আমার টেম্পোরারি রেগুলার অ্যাকশন। তখন কি বলবে? আই এম টিচিং হিস্ট্রি অ্যাজ দ্য টিচার অফ হিস্ট্রি হ্যাজ বিন অ্যাবসেন্টিং ফর লাস্ট 3 weeks। কিন্তু যখন আমি ইংরেজি পড়াবো, তখন কেউ জিজ্ঞেস করছে তুমি কি করছো, আমি যদি সেই মুহূর্তটা বোঝাতে চাই, আমি বলবো আই এম টিচিং ইংলিশ। আর যদি আমি বোঝাতে চাই যে এটাই আমার পার্মানেন্ট প্রফেশন, তাহলে আমি বলবো আই টিচ ইংলিশ। এবার কার কি প্রশ্ন আছে বলো, আমি না হলে নেক্সট দিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুরু করব। যদিও একটা কথা বলে নি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বেসিক হলো। টেন্সের যখন অ্যাডভান্স লেভেল করাবো, এটা তোমাদের অনেকের কাছে অ্যাডভান্সও মনে হতে পারে, যখন অ্যাডভান্স করাবো তখন তোমরা উড়বে। 1 মিনিট হোল্ড করো, একটা ফোন আসছে। হ্যালো।
পারফেক্ট আজকে কিছু বললেন না তো, পারফেক্ট শুনবে? শুরু করব? হ্যাঁ, ফিউচারের ক্ষেত্রে করা যায়, আগের দিনই তো বলে দিলাম আদিত্য। না না, পারফেক্ট শুরু করিনি। চলো আমি একটা কাজ করি, একদিনে বেশি নিতে যেও না, পারফেক্ট টেন্সটা অত্যন্ত জটিলতা সমৃদ্ধ একটা ব্যাপার। না, কিছু মিস করনি, পারফেক্ট করাইনি আমি, যতটা করালাম তার পিওর কনসেপশন তোমার কাছে থাকবে। কিন্তু আহ, আমরা টেন্সটা হয়ে যাওয়ার পর অ্যাডভান্স লেভেলে করাবো, টেন্সই অ্যাডভান্স লেভেলে করাবো, যেটা বেশি কাজ করবে হচ্ছে তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমি হয়তো পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স একদিনেই শেষ করব, চেষ্টা করব কালকে তোমাদের ছুটি আছে, কালকে করিয়ে দেওয়ার, অথবা পরশু, দুদিনের মধ্যে একদিন এক্সট্রা ক্লাস করিয়ে দেব। সুতরাং যারা একটা কন্টিনিউটির মধ্যে আছো, ক্লাসটা মিস করো না, কালকে যদি পারি ডেফিনেটলি কালকে করাবো, অথবা পরশু করিয়ে দেব, কালকে করানোর চান্সটাই ভালো। ওকে, দারুণ লাগছে ক্লাসটা। হ্যাঁ স্যার, রেগুলার করান টেন্স, হ্যাঁ রেগুলার করাবো, যতটা পারবো আমি করিয়ে দেব। অর্ঘদীপ থাক, হ্যাঁ ঠিক আছে, আমি আগামীকাল পারফেক্ট টেন্সটা নিয়ে আলোচনা করব, 1 ঘন্টারই ক্লাস হবে। তোমরা সবাই লেফট করে যাও, জুন মাসের ব্যাচ যারা আছো তাদের একটা অন্য ক্লাস আছে, আমি নতুন লিংক তোমাদের গ্রুপে দিচ্ছি।